আসসালামু আলাইকুম। তোমরা সচরাচর আমাদের চ্যানেলে যে ভিডিওগুলো দেখে থাকো, যেগুলো আমরা মেক করি, যে ইউনিভার্সিটির প্রসপেক্টাস অথবা পাস মার্ক বা কিছু ইম্পর্টেন্ট টপিকস যেগুলো ইউনিভার্সিটির জন্য গুরুত্বপূর্ণ ভর্তি পরীক্ষায়। তো আজকের স্লাইডটা দেখে তোমাদের একটু অন্যরকম লাগতেছে, তাই না? তো আমরা আসলে একটা প্রজেক্ট হাতে নিয়েছি, যে বিভিন্ন ধরনের টপিকস যেগুলো অনেক বেশি ভাইটাল ইম্পর্টেন্ট, যেগুলো অনেকেরই জানার ইচ্ছা থাকে বা বইয়ে ওইভাবে সাজানো গোছানো থাকে না, যার কারণে আমরা জানতে পারি না। যেমন দেখো, আজকের আমাদের টপিকস বঙ্গ থেকে কিভাবে বাংলাদেশ শব্দের উৎপত্তি। এই যে বঙ্গ মানে আমাদের যে জনপদটা ছিল আর কি, এখান থেকে আজকের যে বাংলাদেশটা আসছে, আজকে যে বাংলাদেশে আমরা অবস্থান করতেছি, এই যে অবস্থান করতেছি আমরা যে জায়গাতে, না এই জায়গা পর্যন্ত আমরা কতটা চড়াই উতরাই পার করে আসছি, এই বিষয়গুলো নিয়ে আজকে আমি আলোচনা করব। মাঝখানে কতগুলো নাম ছিল, তো রেগুলারিটি মেনটেন করে আমরা বিভিন্ন ধরনের এরকম ভিডিও আপলোড করব। যেমন ধরো তোমার 12 আউলিয়ার শহর বা 12 আউলিয়ার দেশ, 360 আউলিয়ার দেশ, কোনটাকে বলা হয় এটা কিন্তু আমরা সবাই জানি, বাট কেন এখানে বলা হচ্ছে, কেন 360ই হইলো, অন্য কোনো সংখ্যা কেন হইলো না? যেমন ধরো তোমার কর্ণ সুবর্ণ বা সুবর্ণ গ্রাম কাছাকাছি, কিন্তু এগুলোর মধ্যে পার্থক্য কি? তারপরে আমরা পিরামিডের কথা শুনলি মিশর, বা সবচেয়ে বেশি পিরামিডের অবস্থান কোথায়, মানে কোন দেশে সবচেয়ে বেশি পিরামিড রয়েছে, যেমন সুদানে। তো এই যে পার্থক্যগুলো আছে, কিছু ইম্পর্টেন্ট বিষয়, হাজার হ্রদের দেশ বলা হয় কোনটাকে, বা হ্রদ বেশি আছে কোনটাতে, এইরকম যে ঝামেলাগুলো আছে না, এইগুলো নিয়ে আমরা আলোচনা করবো রেগুলার। তারপরে যদি আমি বলি যে তাম্র শাসন, তাম্র লিপি, তাম্র লিপ্তি, এই যে শব্দগুলো আছে এগুলোর মধ্যে পার্থক্য কি? তো বইতে গোছানো ভাবে এগুলো না থাকার কারণে আমরা বুঝে উঠতে পারি না। তো এইগুলো নিয়ে আমরা রেগুলারলি ভিডিও বানাবো, কোনো সমস্যা নেই। আজকে আমাদের প্রথম ভিডিও, তো চলো আমরা শুরু করতে পারি। তো দেখো, প্রথমত এখানে একটা শব্দ রয়েছে, সেটা কি? সেটা হইলো বঙ্গ। এই বঙ্গ শব্দটা আসলে আসছে কই থেকে? তো এটা আমি আমার মতো করে বলতেছি না, আমি বলতেছি বিভিন্ন ঐতিহাসিকরা যেটা বলেছে। স্পেশালি আমি যদি আবুল ফজলের কথা বলি, আবুল ফজলের যে মতটা ছিল সেটা নিয়ে আমি একটু আলোচনা করবো, চলো। তো তিনি বঙ্গ থেকে বাংলা শব্দটা যেটা দেখায়, সেটা আমরা আশা করি সবাই জানি, যে সেটা কি? সেটা হলো বঙ্গ যোগ আল, বা এখানে অনেক সময় আলী বা আইল দেওয়া হয়। তোমরা আশা করি জানো যারা গ্রামের সাথে পরিচিত। এই আল যেটা, ওই যে জমির আইল যেটা আছে বা বর্ডার যেটা, এটাকে বোঝানো হয়। অনেক সময় এটা আবার নদীর বাঁধকেও বোঝানো হয়। এটা নিয়ে আমাদের কোনো ঝামেলা নেই, আমাদের দেশ নদী মাতৃক দেশ, আমাদের দেশ কৃষি প্রধান দেশ, সো এটা ইজি, তাই না? ওকে, তো তিনি দেখাচ্ছে, আবুল ফজল দেখাচ্ছে যে এই বঙ্গ, এই শব্দটা আসছে কই থেকে? আসছে হলো বং থেকে। আসছে কই থেকে? আসছে বং থেকে। বং শব্দটা আসছে কই থেকে? অং থেকে। আর এই অং শব্দটা কি জানো? এই অং শব্দটা একটা চীনা শব্দ, যার অর্থ হইলো জলাভূমি। তো আমরা বলতে পারি আমাদের নদীমাতৃক দেশ, জলাভূমি তো হবেই, তাই না? তো ইজিলি এটা আমরা বুঝতে পারতেছি। তো আবুল ফজল এই মতটা দেখাইছে, আর তিনি বাংলা শব্দটা নিয়ে আসছে কিভাবে? বঙ্গ যোগ এই যে আল, এখান থেকে তিনি নিয়ে আসছে কি? এখান থেকে তিনি নিয়ে আসছে হইলো বাংলা। এই কনসেপ্টটা তিনি আসলে এখানে দেখিয়েছে। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। ওকে, তো চলো আমরা একটু দেখি। তো এই বঙ্গ, এই সম্পর্কে আমরা আসলে কই জানতে পারলাম, বা কই এটা রয়েছে? তো তোমরা অনেকেই মনে করো যে চর্যাপদ বাংলা সাহিত্যের আদি নিদর্শন যেটা, এখানে মনে হয় এই শব্দটা থাকতে পারে, বাট এখানে কিন্তু নাই। এমনকি রামায়ণে এই কথাটা নাই। এই কথাটা কোথায় জানো? ঋগ্বেদে রয়েছে। বেদে যে 4টা ভাগ রয়েছে তার মধ্যে অন্যতম হলো ঋগ্বেদ। ঋগ্বেদের যার একটা গ্রন্থ রয়েছে ঐতিহ্য আরণ্যক, এই ঐতিহ্য আরণ্যক গ্রন্থে আমরা সর্বপ্রথম বঙ্গ শব্দটার উল্লেখ পাই। আমরা সর্বপ্রথম বঙ্গ শব্দটার উল্লেখ পাই, যেটা পর্যায়ক্রমিক ভাবে বাংলাদেশে রূপান্তরিত হয়েছে। তো চলো তারপরে আমরা যেটা দেখি, সেটা কি? সেটা হইলো মূলকি বাঙ্গালাপ। তোমরা যারা বিভিন্ন ধরনের সিরিজ দেখে থাকো বাংলাদেশ হিস্ট্রির উপর ভিত্তি করে, দেখবে এখানে কিন্তু বলে যে বাঙ্গালা মুল্ক। এই মুল্ক শব্দের অর্থ কি জানো? এই মুল্ক শব্দের অর্থ হলো দেশ। এটা আমরা বলতে পারি না যে এই গোটা মুল্ক, মুল্ক মানে কি? মুল্ক মানে হলো দেশ, মানে পুরো দেশকে বোঝানো হচ্ছে। মুল্ক শব্দের অর্থ কি? মুল্ক শব্দের অর্থ হলো দেশ। তাহলে সেই হিসেবে তাহলে নামটা এটা কি হয়ে যাচ্ছে? নামটা কিন্তু হয়ে যাচ্ছে বাংলাদেশ। এই জন্য কিন্তু বলা হয় যে এই যে বাংলার আদি, বা বাংলার যদি আমরা প্রাচীনতম জনকের কথা বলি, তাহলে কিন্তু আমরা বলতে পারি কাকে জানো? আমরা বলতে পারি কিন্তু শামসুদ্দিন ইলিয়াস শাহকে। শামসুদ্দিন ইলিয়াস শাহকে বাঙালির জনক বলা হয়। যদি কখনো মুসলিম শাসন কায়েম হয় এই দেশে, তখন তাকেই জনক বলা হবে। ওকে, যাই হোক, তিনি আসলে আমাদের বাংলার যে বিষয়টা, বিশেষ করে যদি আমরা সুলতানি যুগের কথা বলি, ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজির আক্রমণের পর থেকে বাংলাটা কিন্তু ভালোভাবে সুরক্ষিত হয়েছে। আগে অতটা সুরক্ষিত ছিল না, সংস্কৃতির টাইপটা বেশি ছিল আর কি এখানে। তো এই যে মূলকি
বাঙ্গালা বা বাঙ্গালা মুলক এই নামটা কে দিয়েছে জানো? এই নামটা দিয়েছে শামসুদ্দিন ইলিয়াস শাহ। শামসুদ্দিন ইলিয়াস শাহ 1352 সালে আমাদের এই বাংলার পূর্ববঙ্গ এবং পশ্চিমবঙ্গের সবগুলো জনপদকে একত্র করে তিনি নাম দিয়েছিল বাঙ্গালা। আর আমাদের এই অংশের নাম দিয়েছিল কি? আমাদের অংশের নাম দিয়েছিল মূলক কি বাঙ্গালা। জনপদ বলতে কি বোঝানো হয়? জনপদ বলতে বোঝানো হচ্ছে যেখানে জনগণ বসবাস করেছে, বাট এটা কোনো অখণ্ড রাষ্ট্র ছিল না, এটা কোনো রাজ্য ছিল না, এই জন্য জাস্ট এটাকে জনপদ বলা হয়। ওকে, আমরা দেখি চলো। তারপরে আমরা যেটার সাথে পরিচিত হই সেটা কি? সেটা হইলো সুবা বাংলা। বাংলার কনসেপ্টটা কিন্তু আমরা আলোচনা করেছি আবুল ফজলের মত থেকে আর কি। সুবা শব্দের অর্থ কি? সুবা শব্দের অর্থ হইলো প্রদেশ। মুঘল আমলে আমাদের এই বাংলাটা যদি আমি বলি স্পেশালি 1576 কিন্তু আমাদের বাংলাটা মুঘলদের অধীনে চলে যায়। বুঝতে পেরেছো ব্যাপারটা? যে সময় কররানী বংশ শাসন করতেছিল আর কি, এই সময় চলে যায় তাদের অধীনে। তারপরে আমাদের বাংলাটা অন্যতম একটা প্রদেশ হিসেবে পরিগণিত হয়, যেটা নাম দেওয়া হয় সুবা বাংলা। সুবা বাংলা নামটা দেওয়া হয়। আমাদের এই বাংলায় মুঘল শাসন শুরু করেছিল সম্রাট আকবর, বাট তিনি শাসনটা সুপ্রতিষ্ঠিত করতে পারে নাই। শাসনটা সুপ্রতিষ্ঠিত করেছিল সম্রাট জাহাঙ্গীর। কার মাধ্যমে? ইসলাম খানের মাধ্যমে। তারপরে দেখো পর্যায়ক্রমিকভাবে তোমরা সকলেই জানো যে পলাশির যুদ্ধ হইলো, দেন বক্সারের যুদ্ধ হইলো, তারপরে একবার টোটাল ক্ষমতা কাদের হাতে চলে গেল? ইংরেজদের কাছে চলে গেল। তখন আমাদের এই নামটা হয়ে যায় অঞ্চলের বেঙ্গল প্রেসিডেন্সি। প্রেসিডেন্সি মানে হলো প্রদেশ। বেঙ্গল প্রেসিডেন্সি বলতে বাংলা প্রদেশকে বোঝানো হচ্ছে, যেখানে তোমার বাংলা, বিহার, উড়িষ্যা, তারপর আসাম, মধ্যপ্রদেশ, আরো কিছু অঞ্চল এখানে ইনক্লুড ছিল। তারপরে যদি আমি বলি, আমি কিন্তু দেখো একেবারে প্রাচীন থেকে শুরু করে আমাদের 1971 না 1969 পর্যন্ত চলে আসবো, বাট এইখানে জাস্ট আমরা নাম নিয়ে আলোচনা করতেছি, আমরা কিন্তু ইতিহাসে যাই নাই। বুঝতে পেরেছো? ওকে, তাহলে বিষয়টা বোঝা গেছে। তারপরে দেখো আমরা জানি যে 1905 সালে ডিভাইডেড অ্যান্ড রুল পলিসি অনুসরণ করে জর্জ নাথানিয়েল কার্জন কি করলো, বা লর্ড কার্জন কি করলো, আমাদের এই বাংলাটাকে বিভক্ত করে ফেলে। তখন আমাদের অঞ্চলটার নাম হয়ে যায় কি? পূর্ববঙ্গ বা বাংলা। তোমরা বলতে পারো যে কোনোটা, কোনো সমস্যা নেই। পরবর্তীতে আমরা কিন্তু দেখি যে বঙ্গভঙ্গ হয়ে যায়। বঙ্গভঙ্গ হয়ে যাওয়ার পর আবারও কিন্তু পূর্ববঙ্গ পশ্চিমবঙ্গ একত্র হয়ে যায়। সেটার নাম কি হয়? সেটার নাম হইল অবিভক্ত বাংলা। এই অবিভক্ত বাংলার কার্যক্রমিক চলতে থাকে ব্রিটিশ শাসন আমল। যখন ব্রিটিশ শাসন আমল শেষ হয়ে যায় 1947-এ, তখন আমাদের এই অঞ্চলটার নাম কি হয়ে যায়? পূর্ব বাংলা। এটা হয়ে যায় পূর্ব বাংলা হিসেবে পাকিস্তানের অন্তর্ভুক্ত ছিল। কিন্তু যখন যখন দুইটা গণপরিষদ গঠনের মাধ্যমে পরবর্তী 1956 সালের 23 মার্চ কি করা হইল? পাকিস্তানের সংবিধান কার্যকর করা হয়। তখন আমাদের এই অঞ্চলটার পূর্ব বাংলার নাম হয়ে যায় কি? পূর্ব পাকিস্তান। জোর করে পাকিস্তান শব্দটা আমাদের উপর কিন্তু চাপিয়ে দেওয়া হয়। তারপরে পর্যায়ক্রমিক ভাবে আমাদের বিভিন্ন ঐতিহাসিক কার্যক্রম চলতে থাকে, তারা আমাদের উপর শোষণ নির্যাতন করতে থাকে। পরবর্তীতে দেখা যায় 1969 হোসেন শহীদ সোহরাওয়ার্দীর ষষ্ঠ মৃত্যুবার্ষিকীতে। হোসেন শহীদ সোহরাওয়ার্দীর ষষ্ঠ মৃত্যুবার্ষিকী কবে? 1969। তোমরা আমাকে বলবা হোসেন শহীদ সোহরাওয়ার্দী কবে মারা গেছে? তিনি কিন্তু লেবাননের বৈরুতে মারা গিয়েছে। তোমরা এখন বলবা যে কত সালে তিনি মারা গিয়েছে আর কি। তো এই সময়ে 1969 সালের 5 ডিসেম্বর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেন যে আজ থেকে এই ভূখণ্ডের নাম হবে কি? বাংলাদেশ। যেহেতু তিনি সেই সময় লিডার ছিল, তার বিপরীতে কেউ আসলে কথা বলার সাহস পায় না। লিডার যেটা বলছে ওই অনুযায়ী কিন্তু আমাদের দেশের নাম হয়ে যায় কি? বাংলাদেশ, যেটা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রেখেছিল। আর আমরা যদি একটু পিছনের দিকে যাই, আমরা যদি মিডল ইস্টে আসি, তখন দেখবো যে এই যে মূলকী বাঙ্গালা এইটা কিন্তু রাখছিল শামসুদ্দিন ইলিয়াস শাহ। শামসুদ্দিন ইলিয়াস শাহ। আশা করি বিষয়টা বুঝতে পেরেছো। আমরা আসলে খুব সংক্ষিপ্ত ভাবে এই যে বঙ্গ থেকে কিভাবে বাংলাদেশ শব্দটা আসছে এটা নিয়ে আমরা আলোচনা করলাম। এইরকম আলোচনা বা এরকম বেসিক থেকে তোমরা যদি পড়াশোনা করতে চাও তাহলে আমাদের ব্যাচে জয়েন হয়ে যেতে পারো। আমাদের সবগুলো ক্লাস আসলে ফাউন্ডেশন, আমরা একেবারে ডিটেলস, মানে তুমি কখনো বঙ্গ শব্দের বিশ্লেষণ যে বং অং এইটা হয়, এটা হয়তো অনেক সময় তুমি জানো না বা কোথাও তোমাকে জানানো হয় না, বাট আমরা বেসিক থেকে সবকিছু কমপ্লিট করে দেবো ইনশাল্লাহ। ওকে, চলো তোমাদের জন্য কিছু রয়েছে, তোমাদের একটু দেখাই। তোমরা যারা জিএসটি তে পরীক্ষা দেবা, জিএসটির জন্য তোমাদের রিভিশন এবং এক্সাম ব্যাচ চলতেছে। তোমরা এই যে নাম্বারটা রয়েছে, নাম্বারে নক দিয়ে দ্রুত ভর্তি হয়ে যেতে পারো, ডিরেক্ট পে করেও ভর্তি হতে পারবা, কোনো সমস্যা নেই। আর জিকের জন্য তোমাদের জিকে আলটিমেট সাজেশন এমসিকিউ প্র্যাকটিস রয়েছে। আমি যে টপিক ছিল আলোচনা করলাম না, এই টপিক গুলো অনেক সুন্দর করে বইতে উপস্থাপন করা আছে। বুঝতে পেরেছো? তোমরা এই নাম্বারে নক দিয়ে বইয়ের পিডিএফ দেখে নিতে পারো, দেন চাইলে তোমরা অর্ডার করতেও পারবা। এই যে নাম্বারটা রয়েছে টেলিগ্রাম নাম্বার, অ্যাডমিশন সংক্রান্ত যে কোনো সমস্যা আমাদেরকে নক দেবা, আমরা তোমাকে সলভ করে দেবো। তো আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।